কে আমাদের ক্লাস হবে যেটা নিয়ে সেটা হচ্ছে ফিসকাল পলিসি। তোমরা জানো কোনো দেশের ইকোনমিকে নিয়ন্ত্রণ করে কোনো দেশের গভর্নমেন্ট যে দুটো জিনিস দিয়ে গভর্নমেন্টই করে এবং গভর্নমেন্টের অন্য একটা কার্যকরী সংস্থাও সেটা করতে পারে। গভর্নমেন্ট দুটো জিনিস দিয়ে দুভাবে আমাদের কোনো দেশের, আমাদের শুধু নয় এনি কান্ট্রির ইকোনমিকে দেখে। সেই দুটো জিনিস কি? ইকোনমি দুটো জিনিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে ছাড় ফিসকাল পলিসি, আর আরেকটা হচ্ছে তার মনিটারি পলিসি। এই দুটো জিনিসের মধ্যে গভর্নমেন্ট কি করে? এই দুটো জিনিসের মাধ্যমে গভর্নমেন্ট সেই দেশের ইকোনমিকে নিয়ন্ত্রণ করে। তো আজকে আমার পড়ার বিষয় যেটা ফিসকাল পলিসি, সেটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে আমাদের দেশে, আর আমাদের দেশের যেটা মনিটারি পলিসি সেটা নিয়ন্ত্রণ করে গভর্নমেন্টেরই তৈরি আমাদের অ্যাপেক্স সংস্থা, যেটা এখন ইন্ডিভিজুয়ালভাবে নিজে কাজ করে। সেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে আরবিআই আমাদের মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে, আর আমাদের ফিসকাল পলিসির দায়িত্বে আছে কে? আমাদের গভর্নমেন্ট। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই ফিসকাল পলিসি। তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের কাছে যে হ্যান্ড আউটটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে, সেটা সামনে রেখে নেবে, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। আমি যে জিনিসটা বলবো শুধু সেই জিনিসটাই নোট করবে, বাকিটা তোমাদের হ্যান্ড আউটে আছে। ভালো করে শোনো। তাহলে আমি শুরু করি। আমাদের আজকের বিষয় গভর্নমেন্টের ইকোনমিক্সের নিয়ন্ত্রণের, যেটা গভর্নমেন্টের হাতে থাকা মূল শক্তি, সেই ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি কি? ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্টের ফিসকাল পলিসি, যেটাকে আমরা অন্য একটা নাম ফিসকাল পলিসি নিয়ন্ত্রণ করা হয়, বা ফিসকাল পলিসির মেন মাধ্যম হচ্ছে বাজেট জিনিসটা আসলে কি? বাজেট বলে আমাদের দেশে কিন্তু কিছু নেই। আমাদের দেশে আর্টিকেল 112-তে এবং আর্টিকেল 202 এবং 112-তে আছে সেন্ট্রালের জন্য, আর 202-তে আছে স্টেটের জন্য। যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বাজেট ডাক নামেও ডাকা হয়। বাজেট কেন বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টকে, সেটা আমরা ডেফিনেটলি বলবো। আগে জেনে নিই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কোনো গভর্নমেন্টের সারা বছরের আয় এবং ব্যয়ের হিসেব। এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনো একটা ফার্ম, কোনো একটা রাজ্য, সবার ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। কোনো একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, কোনো একটা পৌরসভা, কোনো একটা পঞ্চায়েত, প্রত্যেকের ক্ষেত্রে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে। অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল হলো কোনো দেশ বা কোনো সংস্থার বছরের আয় এবং ব্যয়ের হিসেব, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা প্রচলিত কথায় বাজেট বলে থাকি। 1773 সালে প্রফেসর ফিলিপ, যেটা আমাদের ওয়ালপুর, ফিলিপ ওটাকে হেল্প করেছিল। 1773 খ্রিস্টাব্দে রবার্ট ওয়ালপুর ইংল্যান্ডের বাজেট পড়ার সময়, ব্রিটিশ বাজেট পড়তো, ব্রিটিশ ফিনান্স মিনিস্টার ছিল, সেই রবার্ট ওয়ালপুর তার যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা নিয়ে আসে একটা চামড়ার ব্যাগে। এই চামড়ার ব্যাগকে ফরাসি ভাষায় বওগেট বলা হয়। এই বওগেট কথাটা তিনি রবার্ট ওয়ালপুল যেহেতু বওগেট থেকে বের করে অ্যানুয়াল ফিনান্সিয়াল ডকুমেন্ট পড়েছিলেন, তাই জন্য তার এই বওগেট থেকে বের করার জন্য এটার নাম হয়ে যায় বাজেট। পরবর্তীকালে পৃথিবীতে এটা বাজেট নামেই বেশি প্রচলিত হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের থেকে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট, তুমি যেটাই বলো, এর পায়োনিয়ার কিন্তু ইংল্যান্ড। আমার হ্যান্ড আউটেও দেখা আছে, দেখবে প্রথম বাজেট শুরু করেছিল এই ইংল্যান্ডেই 1733 সালে। কিন্তু 1733 সালে ইংল্যান্ডের যে বাজেটটা পড়া হয়েছিল ওটা কিন্তু প্রপার সাইন্টিফিক বাজেট ছিল না। যদি বলা হয় প্রপার সাইন্টিফিক বাজেট কবে পড়া হয়েছিল, প্রথম বাজেট কিন্তু তোমাকে লিখতে হবে 1733 সাল,
কিন্তু প্রপার সায়েন্টিফিক বাজেট যদি তোমাকে বলে তবে 1773 খ্রিস্টাব্দে রবার্ট ওয়ালপুর, প্রফেসর ওয়ালপুরের যে বাজেট, যেটার জন্য বাজেট নাম হয়েছে বওগেট থেকে বের করার জন্য, তোমাকে ওটাই চিহ্নিত করতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে আসি, সবাই জানো 1858 সালে বিশাল বড় ঘটনা, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে শাসনভার সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ মহারানীর অধীনে চলে যায়। এই মহারানীর অধীনে যাওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এতদিন যে কি হিসেবে ওরা চলেছে এবং টোটাল সম্পত্তি বা ভারত থেকে আয়ের পরিমাণ কত, এটা জানার জন্য মহারানী প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা খতিয়ান দিতে বলে। 1860 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আয় এবং ব্যয়ের হিসেবের খতিয়ান মহারানীকে দেয়, যাতে ব্রিটিশ মহারানীর নির্দেশে পার্লামেন্ট অতি সহজে ভারতের ফিনান্সিয়াল দিকটাকে দেখতে পারে। তো ভারতে ওই 1860 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে খতিয়ানটা দিয়েছিল ওটাকেই ভারতের প্রথম লিখিত বাজেট বলা হয়। কিন্তু ওটা কোনো একটা প্রাইভেট কোম্পানি দেওয়ায় সে শুধু তাদের হিসাবটাই দিয়েছিল, মানে তাদের কোম্পানির নিরিখে কি হয়েছিল, তাদের কোম্পানি ভারত থেকে কতটা আয় বা ব্যয় করেছে। গোটা দেশের বাজেট হিসেবে ওটাকে চিহ্নিত করা যায় না। ভারতের যদি প্রথম বাজেট বলা হয় সেটা 1869 সালে প্রথম হয়েছিল, জেমস উইলসন এটা করেছিল এবং এটা ভাইসরয়ের আন্ডারে হয়েছিল। জানো, আগে ছিল গভর্নর জেনারেল, 1858 পর থেকে সেটা ভাইসরয় হয়ে যায়। ভাইসরয়ের নেতৃত্বে প্রথম যদি প্রপার বাজেট, গোটা দেশ নিয়ে বাজেট বলা হয়, তবে সেটা হবে রবার্ট উইলসনের 1869 বাজেট। কিন্তু 1860 কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাধ্য হয়েছিল বাজেটের মতনই একটা খতিয়ান দিতে, তাই অনেক বইতে ওটাকেও বাজেট হিসেবে চিহ্নিত করা আছে। কিন্তু তোমার উত্তর হবে 1869। যদি বলে প্রথম কোন বাজেট চালু হয়েছিল, প্রথম প্রপার বাজেট না দিয়ে বলে প্রথম বাজেট কবে হয়েছিল, সেটা তুমি বলতে পারো 1860, কিন্তু প্রথম প্রপার সায়েন্টিফিক্যালি বাজেট হয়েছিল 1869 সালে জেমস উইলসনের নেতৃত্বে। তারপরে আরেকটা বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে, এটা তো আমি আগের কথা জানলাম, এবার জানি ইন্ডিপেন্ডেন্সের পরে, স্বাধীনতার পরে ভারতবর্ষে প্রথম ইন্টারিম বাজেট পেশ করা হয়। ইন্টারিম বাজেট কি একটু পরেই তোমরা জানতে পারবে। বাজেটের টাইপ আমি বলবো যখন, তখনই ওখানে 5 রকম বাজেট বলবো, যার মধ্যে ইন্টারিম বাজেটও আছে। 1847 সালের নভেম্বরে ভারতের স্বাধীনতার পর প্রথম ইন্টারিম বাজেট পেশ করা হয় এবং তখন ইন্টারিম যে ফিনান্স মিনিস্টার ছিল সম্মুখন চেট্টিয়ার বা সম্মুখন চেট্টিও বলা হয়, তিনি প্রথম ভারতের ইন্টারিম বাজেট পেশ করে। কিন্তু ভারতীয় পার্লামেন্ট, যেটা 26শে জানুয়ারি 1950 গঠিত হয়েছিল, সেই পার্লামেন্টে রাষ্ট্রপতির তরফ থেকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে প্রথম বাজেট পড়ে আমাদের ফিনান্স মিনিস্টার জন মাথাই 1950 সালে। খেয়াল রাখতে হবে, আমি কথাতেই বলে দিলাম, ভারতে কিন্তু ফিনান্স মিনিস্টার বাজেট পড়ে অন বিহাফ অফ প্রেসিডেন্ট, নট প্রাইম মিনিস্টার, নট পার্লামেন্ট। তোমার উত্তর হবে ভারতবর্ষে বাজেট পড়া হয় পরে ফিনান্স মিনিস্টার, অন বিহাফ অফ প্রেসিডেন্ট তিনি বাজেটটা পড়েন। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। তাহলে বাজেট কি? বাজেট হলো সরকারের 1 বছরের আয় ও ব্যয়ের হিসেব। এখন অবধি তোমাকে কিচ্ছু লিখতে হচ্ছে না, এগুলো সব হ্যান্ডআউটে লেখা আছে, তুমি শুধু ভালো করে বোঝো। আমাদের দেশে যে বাজেট পড়া হয়, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়া হয়, সেটা আর্টিকেল 110 মানি বিলের আওতায় পড়ে। তোমরা পল সায়েন্স পড়তে গিয়ে মানি বিল সম্পর্কে অনেক শুনেছ। মানি বিল কিন্তু ইকোনমিক্সের জিনিস বলে আমাকে একটু ধরে যেতে হবে। এই মানি বিল কিভাবে পাস হয়, কিভাবে উত্থাপন হয়, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তোমরা লিখে নেবে। ফার্স্ট আমাকে জানতে হবে, এই যে মানি বিল হয়, মানি বিল কোনগুলোকে ধরা হয়। মানি বিল হওয়ার শর্তের মধ্যে প্রথমেই পড়ে ট্যাক্স সম্পর্কিত কিছু। আমি বলছি কোন বিলগুলোকে, পার্লামেন্টের কোন বিলগুলোকে মানি বিল বলা হয়। নাম্বার 1, ট্যাক্স সংক্রান্ত কোনো বিল হলে, কোনো ট্যাক্সের পরিবর্তন, তার রেট বাড়ানো, কমানো, অল্টার করা, বন্ধ করা, ট্যাক্স সংক্রান্ত কোনো কিছু, সবটাই মানি বিলের মধ্যে পড়ে। 2 নম্বর,
সরকার যে বড়োয়িং করে, বড়োয়িংয়ের হিসেব এবং তার অ্যাপ্রোপ্রিয়েশন, সেই টাকার অ্যাপ্রোপ্রিয়েশন সেটা কোথার পড়ে? মানি বিলের মধ্যে পড়ে। তাহলে সরকারের গভর্নমেন্ট বড়োয়িংয়ের অ্যাপ্রোপ্রিয়েশন এবং ক্যালকুলেশন টোটালটাই মানি বিলের আন্ডারে। 3 নাম্বার যেটা পড়ে সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তোমরা জানো ইন্ডিয়ার যে ফান্ড সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার টোটাল আয় ব্যয়, টাকা ঢোকানো, টাকা বের করে তার অ্যাপ্রোপ্রিয়েশন গোটাটাই মানি বিলের আন্ডারে পড়ে। আর 4 নাম্বার কন্টিজেন্সি ফান্ড, আপৎকালীন যে ফান্ড ইন্ডিয়ার, এটাও তোমরা পল সায়েন্সে পড়েছো, তারও টোটাল আয় ব্যয় এবং তার থেকে টাকা বের করে তার অ্যাপ্রোপ্রিয়েশন গোটাটাই মানি বিলের আন্ডারে পড়ে। তাহলে মানি বিলের আন্ডারে মোট 4টে জিনিস পড়ছে। কি কি 4টে জিনিস পড়ছে? নাম্বার 1 আমি বলেছি ট্যাক্স সংক্রান্ত কোনো কিছু হলে সেটা মানি বিলের আন্ডারে পড়ে। নাম্বার 2 আমি যেটা বললাম সেটা হচ্ছে গভর্নমেন্টের বড়োয়িং যদি কোনো থাকে তার সংক্রান্ত কিছু মানি বিলের আন্ডারে পড়ে। 3 নাম্বার যেটা বললাম কনসোলিডেটেড ফান্ড সংক্রান্ত যে কোনো কিছু মানি বিলের আন্ডারে পড়ে। 4 নাম্বার আমি কি বললাম? কন্টিজেন্সি ফান্ড বা আপৎকালীন ফান্ড সংক্রান্ত যে কোনো কিছু মানি বিলের আন্ডারে পড়ে। একটা মানি বিল উত্থাপন এবং পাস করানোর জন্য কি কি লাগে এটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। সবাই একটুখানি কিন্তু পজ করে করে এটা লিখে নেবে স্টেপগুলো। এইটা তোমাদের লেখা স্টার্ট হলো। দেখে নিচ্ছি মানি বিল কিভাবে পাস হয়। ফার্স্ট, কোনো বিল মানি বিল কি না সেটা ফার্স্ট ডিসাইড করে কে? স্পিকার। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্পিকারকে সবার আগে মানি বিলটা দিতে হবে এবং স্পিকার ডিসাইড করবে, স্পিকার ডিসাইডস whether a bill is money bill or not. ফার্স্ট হচ্ছে স্পিকার ডিসাইড করবে যে বিলটা মানি বিল কিনা। মনে এটা লিখে নিতে পারো, যদিও পল সায়েন্সের জিনিস, কিন্তু বলছি যখন লিখেই নাও, এটা আর্টিকেল 103 অনুসারে স্পিকারকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। তাহলে স্পিকার ডিসাইড করলো যে হ্যাঁ এই বিলটা মানি বিলের মধ্যে পড়ে, অর্থাৎ আমার বলা আগের 4টে শর্তর মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করে। এইবার আমাকে নেক্সট স্টেপে কি করতে হবে? প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগবে। প্রেসিডেন্টস রেকমেন্ডেশন। কোনো বিলকে, কোনো রকম মানি বিলকে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন, অবশ্যই এটা প্রায়র হতে হবে, প্রায়র রেকমেন্ডেশন ছাড়া উত্থাপন করা যায় না। তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো বিল, মানি বিল, অন্য বিল না, মানি বিল প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন ছাড়া কিন্তু উত্থাপন করা যায় না। নেক্সট চলে যাচ্ছি, মানি বিল সবসময় উত্থাপিত হয় কোথায়? সবসময় উত্থাপিত হয় লোকসভা। মানি বিল সবসময় লোকসভায় উত্থাপিত করতে হয়, মানি বিল কিন্তু রাজ্যসভায় উত্থাপিত হয় না। লোকসভায় উত্থাপনের পর এটা সিম্পল মেজরিটিতে পাস হতে হয়। সিম্পল মেজরিটি। তোমরা পল সায়েন্সে, আমি আর এগুলো ডিসকাস করছি না কারণ এগুলো পল সায়েন্সের জিনিস। সিম্পল মেজরিটি, তারপর স্পেশাল মেজরিটি কোনগুলো তোমাদের নিশ্চয়ই পল সায়েন্সে হবে। আমি জাস্ট টাচ করে গেলাম, লোকসভাতে উত্থাপিত হয় এবং অবশ্যই ওটা সিম্পল মেজরিটিতে উত্থাপিত হতে ডেফিনেটলি সিম্পল মেজরিটিতে ওটা পাস করতে হবে। নেক্সট, তাহলে লোকসভায় সিম্পল মেজরিটিতে ওটা পাস হয়ে গেল। এবার ওই বিলটা যাবে রাজ্যসভায়। রাজ্যসভা বিলটার সাথে দুটো জিনিস করতে পারে। 14 ডেজের মধ্যে পাস করতে পারে, আদারওয়াইজ ওটাকে রিকনসিডারেশনে পাঠাতে পারে। আমি আর গোটাটা লিখছি না, তোমরা লিখে নাও। এটা মানে রিকনসিডারেশন, মানে পুনরায় পুনর্বিবেচনার জন্য লোকসভায় পাঠাতে পারে। দুটো জিনিস, ওকে পাস করতেই হবে 14 ডেজের মধ্যে, নতুবা 14 দিনের মধ্যে লোকসভায় বিলটি পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে। মনে করো লোকসভায় 14 দিনের মধ্যে পাস করে দিলে তো হয়েই গেল, 14 দিনের মধ্যে ও পুনর্বিবেচনার জন্য পাঠালো। তো পুনর্বিবেচনার জন্য কি হবে? আবার বিলটা লোকসভায় আসবে, লোকসভা ওটাকে রিকনসিডার করবে বা অ্যামেন্ডমেন্ট করবে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করবে।
তবে এই অ্যামেন্ডমেন্টটা নট বাইন্ডিং, লোকসভার কাছে কিন্তু বাইন্ডিং না। লোকসভা অ্যামেন্ডমেন্ট চাইলে করতেও পারে, নাও করতে পারে। লোকসভা যখনই ওটাকে পুনরায় আবার বহাল করবে, না ঠিক আছে বিলটা ঠিক আছে, বা কিছু চেঞ্জ হলে চেঞ্জ করলো, আর রাজ্যসভার কোনো ক্ষমতা নেই, এইবার রাজ্যসভাকে ওই বিলটা মেনে নিতেই হবে। সঙ্গে সঙ্গে বিলটা কোথায় চলে যাবে? প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্টের জন্য চলে যাবে, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে চলে যাবে। প্রেসিডেন্ট ওটায় শেষ সিলমোহর বসাবে। প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেই তো বিলটা তোলা হলো, আবার প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট কেন শেষে? হ্যাঁ, মানি বিলে দুবার প্রেসিডেন্টের পারমিশন লাগে। এটা লিখিত নয়, এটা রেকমেন্ডেশন লাগে, সই কোনো নয়, প্রেসিডেন্ট রেকমেন্ড করে। আর এটায় লিখিত সাইন লাগে, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট। মানি বিলে দুবারই জিজ্ঞেস করতে হয়। তাহলে এইভাবে যে কোনো মানি বিল পাস হয়। আমি কেন মানি বিল পড়লাম? কারণ আমাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু আর্টিকেল 110 আন্ডারে মানি বিলের মতোই আচরণ করে পাস হয়। আমি বলে দিই, তাহলে তোমরা এটাকে পজ করে আমার এই কথাটা গোটাটা লিখে নাও, এই ছকটা গোটাটা করে নাও। নেক্সট আমি চলে আসছি, আশা করি তোমাদের করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। নেক্সট তোমরা যে জিনিসটা জানবে সেটা হচ্ছে, একটা বাজেট করতে, বাজেটকে টোটালটা বাজেটের হিসেব ক্যালকুলেশন করে গোটা ফিগার দাঁড় করাতে 70 to 75 ডেজ টাইম লাগে। 70 to 75 ডেজ, অনেকটা সময় লাগে। এই 70 থেকে 75 দিনের হিসেব, এইটা তো আর বাজেটে ঢোকানো যাবে না, কারণ ওই সময় বাজেট লেখা হচ্ছে, বাজেট অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই 70 to 75 ডেজ যে সময়টা বাজেট তৈরি করতে লাগে, এই সময়ে টোটাল খরচটা হয় ভোট অন অ্যাকাউন্ট থেকে। এটা একটা আলাদা খাত আছে, তোমরা অলরেডি পল সায়েন্সে হয়তো পড়ে ফেলেছো। ভোট অন অ্যাকাউন্ট থেকে সেটা করা হয়। এটা হচ্ছে আর্টিকেল 116। খেয়াল থাকবে, তাহলে এটাও লিখে নেবে। বাজেটের যে 70-75 দিন ওয়ার্ক চলে, সেই সময় সরকারের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টোটালটা বহন করা হয় ভোট অন অ্যাকাউন্ট থেকে। সেটা হচ্ছে আর্টিকেল 116। লিখে নাও, পজ করে লিখে নাও। পরের বিষয়ে চলে যাচ্ছি, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। পরের বিষয়ে চলে যাচ্ছি, যেটা পরের যে বিষয়টায় যাচ্ছি সেটা হলো ফাইনান্সিয়াল বাজেট। আমাদের দেশে তোমাকে বলে দিয়েছি যে আমাদের দেশের প্রথম বাজেট চালু হয়েছিল 1869 সালে, প্রপার বাজেট জেমস উইলসনের দ্বারা। জেমস উইলসন যে বাজেটটা চালু করেছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল বাজেট। পরবর্তীকালে এই ফিনান্সিয়াল বাজেটের অর্ধেক জায়গা জুড়েই রেল বাজেট জায়গা করে নেয়, কারণ তখন সরকারের সব থেকে বড় সম্পত্তি এবং সব থেকে বেশি টাকা আসার জায়গা ছিল ইন্ডিয়ান রেলওয়ে। এবং ইন্ডিয়ান রেলওয়ের ক্রমবর্ধমান যে ব্যবসা এবং ইন্ডিয়ান রেলওয়ের যে ব্যাপ্তি, সেটা সরকারকে বাধ্য করেছিল যে ফিনান্সিয়াল বাজেটকে নিয়ে ভাবতে, কারণ ফিনান্সিয়াল বাজেটে রেল এতটা চেপে পড়ছিল যে অন্যান্য দিকগুলো নেগলেক্টেড হয়ে যাচ্ছিল। এই জন্য গভর্নমেন্ট কি তৈরি করলো? অ্যাকওয়ার্থ কমিটি। এই অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশে 1924 সালে 1924 এই অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনে 1924 সালে ইন্ডিয়ান ফিনান্সিয়াল বাজেট দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় জেনারেল বাজেট, যেটাকে অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল বাজেটও বলা হয়, অর্থাৎ এটা হলো মূলধারা, এবং এর থেকে পৃথক করে দেওয়া হয় কাকে? রেল বাজেটকে। রেল বাজেটকে আলাদাভাবে পৃথক করা হয়। স্বাধীনতার পরে আমাদের ফিনান্সিয়াল বাজেট পড়ার দিন ছিল লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি, আর আমাদের রেল বাজেট পড়ার কথা 2 days বিফোর ফিনান্সিয়াল বাজেট।
তাহলে আমাদের ফিনান্সিয়াল বাজেট বা জেনারেল বাজেটের দিন কি ছিল? লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি। আর রেল বাজেট পড়া হতো তার 2 ওয়ার্কিং ডে আগে, 2 days বিফোর অফ ফিনান্সিয়াল বাজেট। নরেন্দ্র মোদী 2017 সালে এই রেল বাজেট এবং ফিনান্সিয়াল বাজেটকে একত্র করে আবার সেই জেনারেল বাজেট বা ওই পুরনো নাম ফিনান্সিয়াল বাজেট বানিয়ে দিলেন, অর্থাৎ রেল বাজেটকে আলাদা করে আর রাখলেন না। এটা নরেন্দ্র মোদী করলেন 2017 সালে 87th বাজেটে। ভীষণ ইম্পর্টেন্ট, 87th বাজেটে রেল বাজেট এবং ফিনান্সিয়াল বাজেট পুনরায় আবার এক হয়ে তৈরি হলো জেনারেল বাজেট বা ফিনান্সিয়াল বাজেট। পরের পার্ট আমরা পার্ট 2-তে পড়ব।